দিকে জুমার পরেই সরকার পতনের ডাইরেক্ট ঘোষণা দিল জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। এর মধ্যে আবারও সচিবালয় ঘেরাও করলো দলের নেতাকর্মীরা। প্রতিমধ্যেই পুলিশের হামলা জামাতে আমিরকে করা হলো ভয়ানকভাবে অপমান। এবার ক্ষেপে উঠেছে বিরোধী দলগুলো। শেষ রক্ষা হচ্ছে না বিএনপির। শেখ হাসিনা সহ আমরা দেখেছি না কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় এবং এই তারেক রহমানের দুর্নীতিবাদদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাই আগামী 5 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত সড়ক ও রেলপথে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, আজ থেকে বিএনপি সরকারের পতনের ডেডলাইন শুরু হয়ে গেল। রীতিমতো আপনারা জানেন যে সচিবালয় ঘেরাও করেছিল গতকাল, এবং সেখানে জামাত এবং তাদের 11 দলীয় জোটের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে, পুলিশ দিয়ে অপমান করা হয়েছে। রীতিমতো আজকে জুমার পরও তারা কিন্তু সেই কাজটি করেছে। এবার সেই রাস্তার মাঝ থেকেই সরকার পতনের ডেডলাইন ঘোষণা করেছে। এমনকি টানা 1 মাসের কঠোর কর্মসূচি দিয়েছে। সারা বাংলাদেশে প্রায় হরতালের মতো অবস্থা করার ঘোষণা দিয়েছে। কথা বাড়াচ্ছি না, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলেই কি এই বিএনপি সরকার 10 বছর বা 5 বছর টিকতে পারবে, নাকি এর আগেই শেখ হাসিনার মতো পালাবে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। তার আগে বলবো আপনারা কিন্তু একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই আমলারা দুর্নীতিবাজ আমলারা শেখ হাসিনা সহ আমরা দেখেছি না কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় এবং এই তারেক রহমানের দুর্নীতিবাদদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাই আমরা খুবই স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা আমাদের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি, শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু তারা এখন পর্যন্ত না সেটাই প্রমাণ করলো যে সরকার জনগণের কোনো দাবিকে তোয়াক্কা করে না। যদি জনগণের দাবিকে তারা তোয়াক্কা না করে তাহলে তাদের ফলে আমরা বলবো এখনো সময় আছে। জনগণের প্রতি দেওয়া ওয়াদা পূরণ করুন, গণভোটের গণনায় বাস্তবায়ন করুন, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইন শৃঙ্খলা। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায়, সংবিধান সংশোধনের কথা বলে বেড়ায়, অথচ আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারে না। নিজের মন্ত্রণালয়ের খোঁজ নাই, কিন্তু সংবিধান নিয়ে পড়ে আছে, রাষ্ট্র পরিবর্তন নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলাদেশে কোন খারাপি দর্শনে ছেয়ে গিয়েছে। Reaction to action! Reaction to action! রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল, এবং এই বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সাল, 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নিলেন, তাদের মূল দাবিগুলো কি কি? শাওন, মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিকে যাত্রা করছে এবং সেখানে আমরা দেখছি পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরে আমরা বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে
বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ জ্বালানি যে সংকট রয়েছে সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যে মূলত আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা অর্থাৎ এই যে তেল গ্যাস বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে তারা বলছেন যদি সরকার এই সংকট সমাধান করতে না পারে তাহলে তারা আরও বৃহত্তম কর্মসূচিতে যাবেন এবং ইতিমধ্যে সেই কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। তারা ঢাকার পাশাপাশি আজকে জেলা এবং উপজেলা পর্যায়েও তারা সকল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এর পাশাপাশি আগামীতে তারা 4টি বিভাগীয় শহরেও লং মার্চের ঘোষণা দিয়েছেন এবং জামায়াতের আমির আজকে স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে তাদের এই লং মার্চগুলোতে যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং সেখান থেকে মূলত সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। মূলত তাদের এই দাবি দেওয়াগুলো নিয়েই তারা আজকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি অবস্থান সেটি জানানোর জন্যই মূলত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ গ্যাস তেল সংকট নিরসনের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত সড়ক ও রেলপথে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। এরপর 14 নভেম্বর ঢাকায় মহা সমাবেশ করবে তারা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন 11 দলীয় ঐক্য 18 কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শফিকুল ইসলামের রিপোর্ট। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে 11 দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি। গ্যাসের সংকটের কারণে এতে 11 দলের নেতাকর্মীদের পাশাপাশি গ্যাসের চুলা, হাঁড়ি, পাতিল ও বাটি নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং সরকারের প্রতি এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকার 5 মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক দাবি মেনে না নিলে ক্ষমতায় থাকার স্বপ্ন ভেঙে যাবে বিএনপির। জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। জামায়াত আমির বলেন জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি বাড়ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এই সব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। পরে সংসদের বিরোধী দলীয় নেতা 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন জনগণের দাবি আদায়ের আন্দোলনে বাধা দিলে দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে যাবে লং মার্চ। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে। তারপরে 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সচিবালয় অভিমুখে যাত্রা করেন। পরে পুলিশ তাদের সচিবালয়ের 1 নম্বর গেটের কাছে আটকে দেয়। ঘণ্টাখানেক সেখানে অবস্থান শেষে ফিরে যান তারা। শফিকুল ইসলাম। সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপির কথা, তিনি আজকে যে মন্তব্য করেছেন সেটাতে যে কারো চক্ষু চড়ক গাছ হতে পারে। তিনি বলছেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। এমপি নাসির, বিএনপির মিত্র কি আওয়ামী লীগ?
মানে আমার কেন যেন মানে বুঝে আসছে না যে তিনি কেন কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটা করলেন। চলুন একটু ভেতরে ঢুকি। সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী তিনি আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের মিত্র তারা, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে মানে ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ তারা দল হিসেবে তাদের দলকে বাতিল করে দেবে এবং আওয়ামী লীগের দল মানে কি বলবো যে চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে, সবাই বিএনপিতে যোগ দেবে, ব্যাপারটা কি এটা? নাকি বিএনপি আওয়ামী লীগ একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোবে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তারা? মুক্তিযুদ্ধের সময় কি বিএনপি ছিল? যাই হোক, তিনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করে। আজকে দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি, সেখানেই তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি আরও বলছেন, আমার কোনো ভাই নেই, আমি একা, আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে, এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর, তাদেরকে চুরি করার সুযোগ না দেয়াই তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউনো সাহেবকে জিজ্ঞাসা করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে, আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। এই বক্তব্য দিয়েছেন, মানে নিজের সম্পর্কেও বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে যুদ্ধ করেছি আমরা, আওয়ামী লীগ আমাদের শত্রু নয় মিত্র, এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে এইটুকুর অর্থ আমি বুঝিনি। তিনি কি মানে আওয়ামী লীগ দল হিসেবে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের সবাই বিএনপিতে যোগ দেবে এটা বোঝাচ্ছেন, নাকি দুই দল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোবে এটা বোঝাচ্ছেন? যাই হোক, তিনি যেটাই বোঝান না কেন, তার এই বক্তব্য যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে সব থেকে কঠিন কঠিন মন্তব্যগুলো করছে, বিএনপির সর্বোচ্চ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে স্পষ্ট কঠিন অবস্থান জানান দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান চূড়ান্ত কঠোর, যেটা চূড়ান্ত কঠোরতা সেটা দেখানো হয়ে গেছে। ভারতের উদ্দেশ্যে যে মানে কথা বক্তব্য সেটা প্রেস স্টেটমেন্ট হিসেবে যেটা সরকারের বক্তব্য, সেখানেও আমরা যে অবস্থান দেখছি সরকারের এবং বিএনপির তো সরকার, তাতে এই এমপি নাসিরের বক্তব্যের সঙ্গে পুরোটা এপিট আর ওপিট হয়ে যায় মুদ্রার। যখন মুদ্রার এপিট এবং ওপিট হয়ে যায় আওয়ামী লীগ সম্পর্কে এরকম পজিটিভ কথার জন্য, তিনি কোনো ধরনের শাস্তির মুখে পড়েন কিনা, কিংবা সেই শাস্তি এমন হতে পারে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ফ্যাসিস্টকে নিয়ে রাজনীতি করার মনোবাসনা প্রকাশ করার জন্য দল থেকে বহিষ্কার করার ঘটনা, এরকম কিছু ঘটবে, নাকি এটা আসলে কিছুই না? আবার যদি পজিটিভ অর্থে ধরি যে নাসির সাহেব যে কথাটা বললেন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা কিংবা সামনে এগিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, মানে আমরা মানে আমাদের পূর্ব প্রজন্ম, যদিও নাসির সাহেব তিনি বলেছেন যে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গে মানে তিনি হয়তো ব্যক্তি তিনি হতে পারেন কিংবা ব্যক্তি কোনো আওয়ামী লীগের নেতা হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেহেতু বিএনপি ছিল না, মুক্তিযুদ্ধের অনেক পরে বিএনপির জন্ম, সেহেতু বিএনপির আর আওয়ামী লীগের তোর কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করার কথা নয়। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে খুব একটা মানে তার জন্য যে আরামদায়ক হলো সেটা মনে হচ্ছে না। এখন অপেক্ষা কি বলছে দলের পক্ষ থেকে, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে তার উদ্দেশ্যে কোন বক্তব্য আসে, সেটার জন্যই অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক, বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব, সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দিন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।